Hello everyone. Today we will learn about the stress distribution in the soil. First, let us see what we mean by stress. So, stress is any internal resistive force that develops in a body when it is subjected to any sort of external loading. Okay, so when we are considering the stress in the soil mass, then the body will be the soil mass. So, when this soil mass is subjected to any external load, what will happen? The soil will try to maintain its equilibrium. So, it will generate or it will develop an internal resistive force which will act against the externally applied load. This internal resistive force is termed as stress. So, in the soil, the stress is mainly due to the self weight of the soil and the applied load on the soil. So, these are the two reasons why the stress in the soil can develop. এখানে আমাদের উদ্দেশ্যটা কি যে সয়েল মাসের মধ্যে একটা পয়েন্টে আমরা কতটা স্ট্রেস ডেভেলপ করছে ওটা আমরা ডিটারমাইন করব। তাহলে এখানে কি বলেছে দেখো, স্ট্রেসেস অ্যাট এনি পয়েন্ট পি ইন আ সয়েল মাস ডিউ টু আ কনসেন্ট্রেটেড লোড, বা আমরা লিখতে পারি অ্যাজ আ পয়েন্ট লোড ওভার দ্য সারফেস অ্যাট পয়েন্ট ও, যদি এই লোডটা পয়েন্ট ওতে পড়ে, ক্যান বি কম্পিউটেড ইউজিং দ্য ফলোয়িং থিওরিজ। আগে আমরা যদি এটা একটা পিকচারের থ্রু দিয়ে দেখি তাহলে কীরকম দেখতে হবে। কি বলেছে, যদি সাপোজ একটা লোড কিউ, এখানে দেখতে পাচ্ছি লোড একটা কিউ উইচ ইজ আ পয়েন্ট লোড পড়েছে কোথায়, অ্যাট পয়েন্ট ও অন দ্য সারফেস অফ দ্য সয়েল, দ্যাট মিন্স গ্রাউন্ড লেভেলে সাপোজ একটা ও পয়েন্টে একটা পয়েন্ট লোড পড়েছে। আমাদের উদ্দেশ্য কি, যে পয়েন্ট পিতে আমরা ডিটারমাইন করব কতটা স্ট্রেস ডেভেলপ করছে। তাহলে পয়েন্ট পিটা কত দূরে, পয়েন্ট পিটাকে দেখছি ওর একেবারে নিচে জেড ডিস্টেন্স বরাবর, যদি ক্যাপিটাল জেড পয়েন্টে যাই ওখান থেকে আবার কতটা দূরে, আর ডিস্টেন্স দূরে হচ্ছে এই পয়েন্ট পিটা। তার মানে আমি যদি ধরি যে লোডের থেকে এই যে পয়েন্ট যেখানে আমি বার করব, ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে স্মল জেড আর এটার হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে আমরা যদি এটা ইনক্লাইন্ড ডিস্টেন্সটা বার করতে চাই তাহলে এটা কী হবে, ইউজিং পাইথাগোরাস থিওরেম উই ক্যান ডিটারমাইন ইট অ্যাজ রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমরা দেখি যে দুটো থিওরি কি বলছে। ফার্স্ট থিওরিটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য বুজিনেস্ক থিওরি। সো ফার্স্ট বুজিনেস থিওরি উনি কিছু অ্যাজাম্পশন দিয়েছিলেন বিফোর ডিটারমাইনিং দিস স্ট্রেস ইন অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট ডিউ টু আ কনসেন্ট্রেটেড লোড অ্যাট সার্টেন পয়েন্ট ও অন দ্য সারফেস অফ দ্য সয়েল। সো অ্যাজাম্পশনস ফার্স্ট উনি বলেছিলেন যে দ্য সয়েল মিডিয়াম ইজ কনসিডার্ড টু বি ইলাস্টিক, হোমোজিনিয়াস, আইসোট্রপিক অ্যান্ড সেমি ইনফাইনাইট। তাহলে তিনি চারটে জিনিস বলেছেন। দ্য সয়েল মিডিয়ামকে আমাকে কনসিডার করতে হবে ইলাস্টিক, নেক্সট বলেছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কি, যে সয়েলের প্রপার্টিস প্রত্যেকটা পয়েন্টে সেম থাকতে হবে। আইসোট্রপিক মানে কি, সয়েলের প্রপার্টিস এভরি ডিরেকশনে সেম থাকতে হবে। দ্যাট মিন্স এক্স ডিরেকশনে যা প্রপার্টি হবে, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, এভরিওয়্যার দ্য প্রপার্টি হ্যাজ টু বি সেম। আর সেমি ইনফাইনাইট হতে হবে। সেকেন্ড বলেছি দ্য সয়েল মাস্ট ওবে হুকস ল। হুকস ল আমরা ডিটেলে পড়বো স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে, বাট অ্যাজ অফ নাও একটু জিনিস মনে রাখো। হুকস ল কী বলছে, যে স্ট্রেস স্ট্রেন যদি আমরা কার্ভ দেখি আমরা দেখতে পাই যে স্ট্রেস হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় স্ট্রেন আপ টু দ্য ইলাস্টিক লিমিট, আর এটাই ডিফাইন করে হুকস ল। নাম্বার 3 বলেছে দ্য সেলফ ওয়েট অফ দ্য সয়েল ইজ ইগনোরড। তাহলে আমরা টোটালি সয়েলের নিজস্ব তো একটা ওয়েট আছে, ওটা টোটালিটাই আমরা ইগনোর করব। ফোর্থ বলছে দ্য সয়েল ইজ ইনিশিয়ালি আনস্ট্রেসড। তার মানে এই যে সয়েল মাসটা যেখানে আমি বার করব যে কতটা স্ট্রেস ডেভেলপ করছে, এটা আমরা ধরেই নিচ্ছি যে আগে থেকে এটাকে কোনো স্ট্রেসে সাবজেক্ট করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস লোড ইজ বিং অ্যাপ্লাইড। আগে কোনো এক্সটার্নালি অ্যাপ্লাইড লোড ফেলা হয়নি সয়েল মাসের উপর। এগুলো হচ্ছে অ্যাজাম্পশন। নেক্সট কী বলছে, নাম্বার 5, দ্য সয়েল ইজ ইনকম্প্রেসেবল। ইনকম্প্রেসেবল মানে দ্যাট ইজ দের ইজ নো চেঞ্জ ইন ভলিউম আপন অ্যাপ্লিকেশন অফ লোড। যখন আমরা লোডটা অ্যাপ্লাই করছি কোনো ভলিউমেট্রিক চেঞ্জ হচ্ছে না।
নাম্বার 5 বলছে দ্য টপ সারফেস ইজ ফ্রি ফ্রম শিয়ার স্ট্রেসেস অ্যান্ড ইজ সাবজেক্টেড only to normal stresses. তবে টপ সারফেসে কোনো শিয়ার কাজ করবে না। শিয়ার মানে কি, দ্য স্ট্রেস উইচ অ্যাক্টস অ্যালং দ্য প্লেন। দ্যাট মিনস এটা যদি আমরা সয়েল মাসে একটা সাপোজ একটা সয়েল এলিমেন্ট ধরি, তাহলে আমরা কখনোই অ্যালং দ্য সারফেস কোনো ফোর্স পাবো না। শিয়ার আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করি অ্যালং দ্য সারফেস। তার মানে অ্যালং দ্য সারফেস এটাকে আমরা বলতে পারি অ্যাজ শিয়ার স্ট্রেস। তাহলে শিয়ার এখানে আমরা কনসিডারই করে নিই জিরো। কী কাজ করছে? অনলি নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস মানে যে কোনো স্ট্রেস যেটা পারপেন্ডিকুলার পড়ছে একটা প্লেনের উপর। সাপোজ এই যে হরাইজন্টাল প্লেনটা আছে, এর উপর যে স্ট্রেসটা পড়ছে টোটালি কি পারপেন্ডিকুলার স্ট্রেস পড়ছে। তার মানে আমরা ধরছি খালি নর্মাল স্ট্রেস আছে, নর্মাল স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, আর শিয়ার স্ট্রেসকে আমরা জেনারেলি টাউ দিয়ে ডিনোট করি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সারফেসে অ্যালং দ্য সারফেস, তার মানে এই যে পয়েন্টে এই সারফেসে কোনো শিয়ার স্ট্রেস অ্যাক্ট করছে না। আর লাস্ট কি বলছে, দ্য স্ট্রেসেস আর ডিস্ট্রিবিউটেড সিমেট্রিক্যালি অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। এবার এই কটা অ্যাজাম্পশনের উপর বেস করে উনি ফর্মুলা দিয়েছিলেন কি করে আমরা এই স্ট্রেসটা ক্যালকুলেট করতে পারবো, কোথায়? এই পয়েন্ট পিতে, রাইট? ফর্মুলাটা কি? সিগমা জেড। জেড কেন ইউজ করছি? বিকজ ইট ইজ জেড ডেপথ বিলো দ্য পয়েন্ট ও। ওকে, সো সিগমা জেড ইজ ইকুয়ালস টু 3 ইন্টু কিউ। কিউটা কি? যে লোডটা আমরা অ্যাপ্লাই করছি। যদি আমরা এখানে দেখি, এই যে আমাদের লোডের মানটা হচ্ছে এখানে কিউ, দ্য অ্যাপ্লাইড লোড। 3q by 2 pi z square, z I already told you, into 1 by 1 plus r by z whole square whole to the power 5 by 2. Now what is this r? R is the horizontal distance of the point P from under the load O. এই ফর্মুলাটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি অ্যাজ kb into q by z square। তার মানে এই ফর্মুলা থেকে যদি আমরা দেখি q আর z স্কোয়ারটাকে যদি রেখে দিই, বাদ বাকি যে পোর্শনটা পড়ে আছে সেটাকে আমরা ডিনোট করেছি অ্যাজ kb। আর kb বলতে আমরা কি বুঝছি? ইট ইজ দ্য বুজিনেস ইনফ্লুয়েন্স কোএফিশিয়েন্ট। তার মানে কিউ বাই জেড স্কোয়ার এখান দিয়ে যদি বের করে দিই, তার মানে দেখো পড়ে আছে কি 3 বাই 2 পাই আর এই পোর্শনটা, তাহলে 3 বাই 2 পাই ইন্টু 1 বাই 1 প্লাস আর বাই জেড হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 by 2 is actually AB, that is the Boussinesq influence coefficient. বাকি তো আমি বললামই, Q is the magnitude of concentrated load and R is the radial distance. Now আমাকে বলছে যে রেডিয়াল স্ট্রেস আমরা কি করে ক্যালকুলেট করব। এটা হলো হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস আমরা ক্যালকুলেট করলাম যে ভার্টিক্যালি কতটা স্ট্রেস জেনারেট হচ্ছে। এবার রেডিয়ালি যদি আমাকে বার করতে হয় স্ট্রেস, বুজিনেস্ক উনি আর একটা ইকুয়েশন দিয়েছিলেন। এটা খুব একটা পরীক্ষায় আসে না, মেন তোমরা ভার্টিক্যাল স্ট্রেসটা একটু মাথায় রাখবে, বাকি নোট ডাউন করে রেখো এই স্ট্রেসটা, বাই চান্স যদি কখনো চলে আসে। ওকে, সো সিগমা আর যেহেতু রেডিয়াল ইজ ইকুয়ালস টু কিউ বাই 2 পাই ব্র্যাকেট 3z r স্কোয়ার বাই ক্যাপিটাল R to the power 5 minus bracket 1 minus 2 mu divided by r into r plus z. Now what is this capital R? So in this diagram capital R বলতে কি বুঝছি, যে এটা তো একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যাচ্ছে, এটা z আমরা ডেপথে নিচ্ছি, r ডিস্টেন্স দূরত্বে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার z স্কোয়ার প্লাস r স্কোয়ার যেহেতু পাইথাগোরাস থিওরেম, অ্যান্ড দিস ইজ নাথিং বাট ক্যাপিটাল R। একটা জিনিস যদি আমরা খেয়াল করি এই দুটো ইকুয়েশন থেকে, যখন আমরা ভার্টিক্যাল স্ট্রেস বার করলাম এখানে কোনো মিউ বলে কোনো টার্ম ছিল না। দেখো আর জেড স্মল আর এগুলো হচ্ছে সব হচ্ছে ডিস্টেন্সটাকে উল্লেখ করছে। সো এখানে একটা আমরা জিনিস নোট করতে পারি, কি বলছে, দ্য ভার্টিক্যাল স্ট্রেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সয়েল মেটেরিয়ালস। তার মানে কি মিউ বলতে আমরা কি বুঝছি, মিউ ইজ নাথিং বাট দ্য পয়জনস রেশিও of the soil. Okay, so here as you can see the radial stress is dependent on the soil material, but vertical stress এ যেহেতু কোনো এরকম টার্ম আমরা পাইনি মিউ, তাহলে আমরা বলতে পারি the vertical stress is independent of the soil material. Okay, so the radial stress depends on material of soil and the vertical stress is independent on the material of soil. যদি রেডিয়াল স্ট্রেসের মনে হয় ফর্মুলা মনে থাকছে না, দরকার নেই, জাস্ট রিমেম্বার ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ম্যাটেরিয়াল অফ দ্য সয়েল, কিন্তু ভার্টিক্যাল স্ট্রেসের ফর্মুলাটা পুরো মাথায় রাখতে হবে।
The first theory we already studied is Boussinesq theory. Now we'll study the second theory, which is termed as the Westergaard's theory. So there are certain assumptions like we studied in Boussinesq theory. The same way there are certain assumptions in Westergaard's theory as well. So let us look at the first assumption. কি বলছে the soil is elastic, যেটা আমরা আগেরটাতেও পড়েছি, soil elastic ধরা হচ্ছে। soil semi infinite আগেরটাতেও পড়েছি, soilকে semi infinite ধরা হয়। কিন্তু এখানে দেখো আগেরটাতে আমরা কি পড়েছিলাম, the soil is considered as isotropic, কিন্তু এখানে বলছে the soil is considered as non isotropic। তার মানে কি আমরা ধরেই নিচ্ছি যে সয়েলের প্রপার্টিজ প্রত্যেকটা দিকে মানে প্রত্যেকটা ডিরেকশনে সয়েলের প্রপার্টিজ চেঞ্জ হচ্ছে। সাপোজ সয়েলের প্রপার্টিজ বলতে যদি আমরা পারমিবিলিটি হিসাবেই ধরে নিই, পারমিবিলিটি ইজ আ প্রপার্টি অফ দ্য সয়েল, তার মানে আমরা যদি তিনটে ডিরেকশন আমাদের কোঅর্ডিনেটে আঁকি, সাপোজ দিস ইজ কে এক্স, দিস ইজ কে ওয়াই অ্যান্ড দিস ইজ কে জেড, তাহলে আমরা বলতে পারি কে ওয়াই is not equals to kx is not equals to kz। কখন? যদি সয়েল নন আইসোট্রপিক হয়। যদি সয়েল আইসোট্রপিক বলতো কি হতো, kx ky kz তিনটেই সেম, তার মানে কি প্রপার্টিজ তিনটে ডিরেকশনই সেম। এবার নন আইসোট্রপিক বলতে কি বুঝি, যেসব সয়েল স্ট্র্যাটিফাইড সয়েল, তার মানে প্রত্যেকটা লেয়ার হচ্ছে সেম না, স্ট্র্যাটিফিকেশনস আছে যেখানে প্রপার্টিজগুলো চেঞ্জ হচ্ছে, সেরকম সয়েল ডিপোজিটসকে বলি আমরা stratified soil deposits. Next কি বলেছে, the second assumption is the soil is composed of numerous closely spaced horizontal layers of negligible thickness of an infinite rigid material। তো আমরা ধরে নিচ্ছি the soil is composed করছে অনেকগুলো horizontal layers of infinite rigid material দিয়ে তৈরি soil মাসটা। নেক্সট বলছে the rigid material, যেটা কথা একটু আগে আমরা বললাম, permits করছে কি only the downward deformation of the mass in which horizontal deformation is zero। তার মানে এখানে কোনো horizontal deformation হচ্ছে না আমরা ধরে নিচ্ছি, যা ডিফর্মেশন হচ্ছে মানে যা চেঞ্জ হচ্ছে সব কিছুই ভার্টিক্যালি হচ্ছে। out of the all the assumptions the most important is the first assumption in case of Boussinesq also as well as in case of Westergaard's, কারণ এখানেই মেন ডিফারেন্সটা তোমাদের জিজ্ঞেস করে যে কোন সয়েলের জন্য আইসোট্রপিকের জন্য কোনটা অ্যাপ্লিকেবল আর নন আইসোট্রপিক সয়েলের জন্য কোনটা অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, যেরকম আমরা বুজিনেসকে দেখলাম যে ভার্টিক্যাল স্ট্রেস আমরা ক্যালকুলেট করতে পারি একটা বুজিনেস ফর্মুলা দিয়ে, সিমিলারলি ভার্টিক্যাল স্ট্রেস সেম ওয়েতে ডিউ টু আ পয়েন্ট লোড at O at a point P below the surface we will be finding out the stress। স্ট্রেস ভ্যালু কীরকম করে জেনারেট হয়, স্ট্রেস বলছে দ্য সিগমা জেড, জেড মানে তো আমরা অলরেডি পড়েছি কতটা ডেপথ নিচ্ছে, তার মানে এটা যদি আমার গ্রাউন্ড লেভেল ছিল আগের পয়েন্টের অনুযায়ী যদি আমরা দেখি দিস ওয়াজ আওয়ার গ্রাউন্ড লেভেল, দিস ইজ মাই পয়েন্ট লোড কিউ যেটা পড়ছিল ও পয়েন্টে, আমরা জেড ডিস্টেন্স অবধি গেলাম, এখান থেকে আবার আর নিলাম এই পয়েন্ট পি পেলাম, এখান থেকে এটা যদি জয়েন করে দিই এটা পাচ্ছি ক্যাপিটাল আর, তার মানে এই পয়েন্ট পিতে আমরা বার করছি হোয়াট ইজ দ্য স্ট্রেস দ্যাট ইজ ডেভেলপিং ইন দ্য সয়েল মাস ডিউ টু কেন, ডিউ টু দিস পয়েন্ট লোড, এই কিউ লোডের জন্য। তাহলে এখানে ফর্মুলা দেখো কি, সিগমা জেড ইজ ইকুয়ালস টু কিউ পাই জেড স্কোয়ার ইন্টু 1/1 প্লাস 2 ইন্টু ব্র্যাকেটে আর বাই জেড হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আগে কত ছিল 5/2 মাথার উপর, আর ভেতরে কোএফিশিয়েন্টগুলো একটু আলাদা ছিল বা টার্মসগুলো আলাদা ছিল। তাহলে এখানেও সেমভাবে কিউ আর জেড স্কোয়ারটাকে যদি আমি আলাদা করে নিই, বাদবাকি যে টার্মটা পড়ে রইল সেটাকে আমরা বলছি অ্যাজ দ্য ওয়েস্টারগার্ডস ইনফ্লুয়েন্স কোএফিশিয়েন্ট। তার মানে এখান থেকে কিউ বাই জেড স্কোয়ারটা যদি কনসিডার না করি, বাদবাকি পড়ে আছে কি 1/π ইন্টু দিস টার্ম, তার মানে 1/π ইন্টু 1/1 প্লাস 2 ইন্টু আর বাই জেড হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2কে আমরা বলতে পারি অ্যাজ Westergaard's influence coefficient. Okay, now we'll move on to the comparison of the Boussinesq and the Westergaard's theory. Suppose আমরা যদি দুটো স্ট্রেসকে ইকুয়াল করে দিই, সিগমা জেড যেটা আমরা বুজিনেক্স দিয়ে ক্যালকুলেট করলাম আর সিগমা জেড যেটা আমরা ওয়েস্টারগার্ডস দিয়ে ক্যালকুলেট করলাম, দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়াল করি, সাপোজ এটা যদি আমি লিখতে পারি সিগমা জেড যখন আমরা বুজিনেক্স করছিলাম এটা আমরা লিখতে পারি এস কে বি ইন্টু কিউ ডিভাইডেড বাই জেড স্কোয়ার। সিমিলারলি সিগমা জেড যখন আমরা এটা ওয়েস্টারগার্ড সাপোজ ডাব্লিউ লিখলাম এর জন্য বার করছিলাম, তখন আমরা কি লিখলাম কে ডাব্লিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই
জেড স্কোয়ার, রাইট? সো এই টার্মগুলো ইউজ করছি, আগের ক্ষেত্রে আমরা কেবি সাপেক্ষে ইউজ করছি। এবার আমি কি বললাম, দুটো স্ট্রেসকে যদি আমি ইকুয়াল করে দিই, তার মানে এটা কী দাঁড়াচ্ছে, কেবি কিউ বাই জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ডাব্লিউ কিউ বাই জেড স্কোয়ার। তার মানে কি, এই যে কিউ বাই জেড স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি জাস্ট কেবি ইজ ইকুয়ালস টু কে ডাব্লিউ, রাইট? এটা যদি আমরা সলভ করি, সাপোজ কেবির আমরা মান জানি, সিমিলারলি কে ডাব্লিউর মান এটা, এই দুটো যদি আমরা পুট করি, আমাদের মেন চেঞ্জটা কোথায় আসছে, মানে টার্মসগুলো কি পড়ে থাকছে আর জেড, তখন দেখা যায় যে আর বাই জেডের ভ্যালুটা পাওয়া যায় 1.5। এটা বার করে তোমরা দেখতে পারো, বাট এটা মনে রাখাটাই বেটার, ঠিক আছে? তোমাদের তো বার করতে দেবে না, ডিরেক্ট হয়তো বললো যদি ইকুয়াল করি তখন আমরা আর বাই জেডের মান কত পাচ্ছি। এবার দেখা যায় কি যে আর বাই জেড যখন 1.5, যেটা আমরা বললাম কেবি আর কে ডাব্লিউ সেম থাকে, এটা যদি আমরা পিক্টোরাল হিসেবে ক্লাসিফাই করি, তাহলে যদি তোমরা ডায়াগ্রামটা দেখো এখানে দেখতে পাচ্ছি কি, সাপোজ এটা কিউ লোডটা যেখানে পড়েছে, আমরা ধরছি এখান থেকে একবার ডান দিকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর বাই জেড, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 1.5-এর পয়েন্টটা, আর এটা হচ্ছে সিমিলারলি এটা যদি অর্ডিনেট ও হয়, ও থেকে বাদিকেও যদি দেয়, এটা হচ্ছে 1.5-এর পয়েন্ট পাচ্ছি। তো 1.5 কখন হচ্ছে আর বাই জেড, যখন হচ্ছে আমার কেবি আর কে ডাব্লিউ সেম হচ্ছে। তার মানে আমরা দুটো কার্ভ আঁকলাম, কেবির মানগুলোকে একটা দিয়ে কার্ভ এঁকেছি, আর কে ডাব্লিউকে এই কোঅর্ডিনেটগুলোকে আস্তে আস্তে বাড়িয়েছি, সাপোজ 0.1-এ, দেন 0.2, 1, 1.2, 1.3-তে প্রত্যেকটার জন্য ভ্যালুস বার করেছি, দেন আমরা প্লট করেছি এটাকে। এটা যখন প্লট করি তখন দেখা যাচ্ছে আর বাই জেডে কেবি আর কে ডাব্লিউ, সাপোজ এই যে কার্ভটা পাচ্ছি, এটা পাচ্ছি ফর বুজিনেস্কের জন্য, আর এই যে ডটেড লাইনের যে কার্ভটা পাচ্ছি এটা হচ্ছে ফর ওয়েস্টারগার্ডসের জন্য। তার মানে দুটো পয়েন্টে যেহেতু কেবি আর কে ডাব্লিউ সেম, এগুলো সব, এটা হচ্ছে এর কেবি ভ্যালু আর এটা হচ্ছে এর কে ডাব্লিউ ভ্যালু, তার মানে এই পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, কেবি ইজ ইকুয়ালস টু কে ডাব্লিউ। এবার দেখো কি বলছে, যদি আর বাই জেডের থেকে কমে চলে আসি, তার মানে দেখো কী বলছে, যদি আর বাই জেড লেস দ্যান 1.5 হয়, তার মানে কি আমরা এখান থেকে ক্যালকুলেটটা নিচ্ছি, সাপোজ এটা 0, 1.5 এইদিকে যাচ্ছে, সিমিলারলি এইদিকেও 1.5, সো আর 1.5 থেকে যদি কম, সাপোজ এখানে কোনো একটা টার্মের সাপেক্ষে যদি দেখি, এখানে আমরা কি দেখতে পাই যে কে ডাব্লিউ দেখো নিচে, কিন্তু কেবির কার্ভটা উপরে, তাহলে আমরা কি বলতে পারি, কেবি ইজ গ্রেটার দ্যান কে ডাব্লিউ ফর আর বাই জেড লেস দ্যান 1.5। সিমিলারলি এখানে যদি আমরা এইখানে কোনো একটা পয়েন্ট নিই, তখন কি দেখব, এর পয়েন্টের সাপেক্ষে যদি আমরা প্লট করেছি, এখানে দেখছি যে ডটেড লাইন, তার মানে কে ডাব্লিউ উপরে কিন্তু কেবি নিচে, তার মানে আর বাই জেড যদি গ্রেটার দ্যান 1.5 হয়, তাহলে কি হবে, কেবি উইল বি লেস দ্যান কে ডাব্লিউ। এই কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় আসে যে আর বাই জেডে টার্মের উপর নির্ভর করে আমরা কেবি কে ডাব্লিউর কার্ভ দেখে বলতে পারবি কখন কোন ভ্যালুটা বেশি হবে, আর সেম হয় কখন, যখন ভ্যালু হয় 1.5, এটা রাফলি 1.52 আসে, সো জেনারেলি এটাকে আমরা 1.5 হিসেবে লিখতে পারি। আচ্ছা, নেক্সট চলে আসি দ্য ডিফারেন্ট কেসেস। আগেরটা আমরা দেখলাম কি জাস্ট ডিউ টু আ পয়েন্ট লোড আমরা স্ট্রেসটা বার করছিলাম, এবার আমরা কি ধরছি, দ্য ফার্স্ট কেস আমরা ধরছি যে দ্য ভার্টিক্যাল স্ট্রেস ডিউ টু ইউনিফর্ম লাইন লোড। ইউনিফর্ম লাইন লোড মানে কি, লোড যেটা ইউনিফর্মলি পড়ছে, একটা লাইন লোড টাইপের। লাইন লোড কোথায় আমরা দেখতে পারি, রেলওয়ে লাইনের ক্ষেত্রে, যে রেলওয়ে যদি ট্র্যাকটা বা লাইনটা যদি আমরা দেখি এটা কন্টিনিউয়াস চলছে, তার মানে কি লোডটা সয়েলের উপর তো কন্টিনিউয়াস হিসাবে পড়ছে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ইউনিফর্ম লাইন লোড। বা অনেক সময় হয় দেখবে লং ব্রিক ওয়ালস, অনেক দূর অবধি গেছে ব্রিক ওয়ালটা, তার মানে কি ওটাও আমরা ধরতে পারি অ্যাজ আ লাইন লোড। লাইন লোড যদি বার করি, সেখানে আমরা দেখতে পাই যে সিগমা জেড যেটা টার্ম আসে, দিস কামস আউট টু বি ইকুয়ালস টু 2q ডিভাইডেড বাই পাই জেড ইন্টু 1/1 প্লাস এক্স বাই জেড হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। এবার যদি আমরা এই পিকচারের দিকে চলে আসি, এই পিকচারটা শো করছে ফর ইউনিফর্ম লাইন লোডের জন্য। এই পিকচারে দেখো লাইন লোডটা এই হিসাবে দেখিয়েছে পার ইউনিট লেন্থে কতটা লোড পড়ছে, কত পার ইউনিট লেন্থে, যেহেতু লাইন লোড। ওকে, আমরা বার করব কি জেড ডিস্টেন্স নিচে, এক্স ডিস্টেন্স ফ্রম দিস ভার্টিক্যাল অ্যাক্সিস,
আমাদের এই পয়েন্টে বার করতে হবে যে ভার্টিক্যাল স্ট্রেসটা কত ডেভেলপ করছে এই লাইন লোডটার জন্য, কোথায়, সয়েলের মধ্যে, তাই তো। তাহলে এখানে বলছে কি কিউ ইজ দ্য লোড ইন্টেন্সিটি পার মিটার, আর অ্যাট এক্স কমা জিরো, তাহলে এক্স ওখানে যেটা আগে আমরা ইকুয়েশনগুলোতে আর হিসেবে পড়েছি এখানে আমরা সেটা এক্স ধরেছি। ওকে, সো এক্স যদি আমরা ইকুয়ালস টু 0 ধরি, ওটা বার করছি কোথায়, একেবারে বিলো দিস লাইন লোড, তাই তো, মানে সারফেসে যেখানে আমরা করেসপন্ডিংলি জেড ডেপথ বিলো দিস লাইন লোড বার করবো, তার মানে তখন আমরা কোনো হরাইজন্টাল ডিস্টেন্স কনসিডার করব না, রাইট। তাহলে এই ইকুয়েশনে যদি এক্সের জায়গায় 0 পুট করি তাহলে আমাদের পড়ে থাকছে কি 2q/π, তাই সেটাই লেখা হয়েছে। তাহলে তোমাদের অনেক সময় কোয়েশ্চেন দিতে পারে যে কোনো হরাইজন্টাল ডিস্টেন্স দূরত্বে হয়তো বলে দিল না বা রেডিয়াস ওয়াইজ কিছু বলে দিল না, তখন আমাদের বলতে চাইছে কি যে এত লোডটা পড়ছিল, এতটা ডেপথ নিচে, ডিরেক্টলি লোডের নিচে আমাদের স্ট্রেসের ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। তখন আমাদের এক্স বা আগের ইকুয়েশনে যেগুলো আমরা দেখেছিলাম আর, তখন ওগুলো কাউন্ট হবে না, তখন আমরা ওগুলোকে অ্যাজ আ 0 ধরে নেব। নেক্সট কি বলছে, দ্য ভার্টিক্যাল স্ট্রেস ডিউ টু স্ট্রিপ লোডিং। কোনো টাইপের যদি একটা ফর্ম অফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা শর্ট স্প্যানে কোনো ফুটিং, একটা স্ট্রিপ ফুটিংয়ে সাপোজ, তার ক্ষেত্রে লোডিংটা কীরকম হবে। ফর্মুলা কি, sigma z is equals to q/π beta plus sin beta into cos beta plus 2 delta। এখানে কি বলেছে, সাপোজ ও পয়েন্টে হচ্ছে মাঝামাঝি ধরছি, ও পয়েন্টের নিচে হচ্ছে জেড ডিস্টেন্স দূরত্বে, আমরা ধরছি কি আমাদের মেন কনসার্নটা কি একটা সার্টেন পয়েন্ট পিতে আমরা স্ট্রেসটা ক্যালকুলেট করব। স্ট্রেসের মানটা কীরকম দিয়েছি, এর যে স্টার্টিং পয়েন্ট থেকে ওই পি পয়েন্ট অবধি একটা লাইন টানলাম, এই ডটেড লাইনটা, সিমিলারলি এন্ড পয়েন্ট থেকে পি পয়েন্ট অবধি একটা ডটেড লাইন টানলাম, এই যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাজ বিটা। ওকে, আর ভার্টিক্যাল একটা পি পয়েন্ট থেকে একটা লাইন টেনেছি যার সঙ্গে যে আউটার যে পোর্শনের যে ডটেড লাইনটা তার যে অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাজ ডেল্টা। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাই যে দুটো স্ট্রেস ডেভেলপ করে, প্রিন্সিপাল স্ট্রেসেস। তো প্রিন্সিপাল স্ট্রেস যেটা ডেভেলপ করছে সিগমা 1 আর সিগমা 3 এখানে অ্যাট পয়েন্ট পিতে ইজ ইকুয়ালস টু q/π বিটা প্লাস সাইন বিটা, নয় q/π বিটা মাইনাস সাইন বিটা। তোমাদের তো ডেরিভেশন কিছু আসে না, জাস্ট ফর্মুলা দিয়ে ডিরেক্ট অঙ্ক দিতে পারে। তার মধ্যে এই চ্যাপ্টারে যদি গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামসে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে বুজিনেস্ক আর ওয়েস্টারগার্ডস ইকুয়েশন ফর দ্য ভার্টিক্যাল লোডিং। ঠিক আছে, এই কোয়েশনসগুলো আসে কিন্তু খুব কম। নেক্সট দেখো, দ্য ভার্টিক্যাল স্ট্রেস ডিউ টু ইউনিফর্মলি লোডেড সার্কুলার এরিয়া। তাহলে সার্কুলার কোনো এরিয়াতে যদি ইউনিফর্মলি লোড পড়ে তখন কি হবে, সাপোজ একটা পয়েন্ট পিতে যদি আমরা লোড ক্যালকুলেট করতে চাই, আর এই যে সেন্টারটাকে ধরছি দেশ, আর ধরে নিচ্ছি কি এই সার্কুলার এরিয়াটার রেডিয়াস হচ্ছে অ্যাজ আর, তখন সিগমা জেড বলছে কি কে ইন্টু কিউ। এবার কেটা জানতে হবে কি, কে বলেছে কি 1 মাইনাস কস কিউ আলফা, এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা ধরে নিচ্ছি অ্যাজ আলফা। যদি এটা পুট করি তাহলে সিগমা জেড আসছে কি কিউ ইন্টু 1 মাইনাস কস কিউ আলফাকে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, কস আলফা সমান কী হবে, এটা যদি কস আলফা লিখি, কস আলফা সমান আমরা অলরেডি জানি কি বেস বাই হাইপোটেনিউজ। এখানে বেস বলতে কি জেড, তার মানে জেড ডিভাইডেড বাই হাইপোটেনিউজ বলতে এটা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে যদি আমরা মডিফাই করি we will get this as the formula. Just you remember this formula, লাস্ট ফর্মুলাটা মনে রাখবে, জাস্ট এখান থেকে যদি মনে রাখতে এইটা মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট এইতে গেল হচ্ছে দুটো মেথড, বুজিনেস্ক আর ওয়েস্টারগার্ডসের মেথডের আন্ডারে কোন কোন কেস পড়ছিল। নেক্সট যেটা পড়বে, দিস ইজ ট্রুলি আ ডিফারেন্ট মেথড, যেটা গ্রাফিক্যালি আমরা বার করতে পারি যে স্ট্রেস একটা পয়েন্টে কত ডেভেলপ করবে সয়েল মাসের নিচে বা সয়েল মাসে। এই মেথডটাকে আমরা বলে থাকি অ্যাজ নিউমার্কস ইনফ্লুয়েন্স চার্ট মেথড। নিউমার্ক বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি 1942 সালে কনস্ট্রাক্ট করেছিলেন নিউ ইনফ্লুয়েন্স চার্ট বেসড কার ইকুয়েশনের উপর বেস করে, বুজিনেস্কের সলিউশনের উপর বেস করে উনি এই চার্টটা ডিটারমাইন করেছিলেন। তোমাদের এই চার্টের ডিটেল থেকে কোনো কোয়েশ্চেন্স দেয় না, খুব ইম্পর্টেন্টলি খালি অ্যাজাম্পশনসগুলো দিতে পারে, কোনটাকে কী টার্মসগুলো জিজ্ঞেস করতে পারেন। So the first thing যেটা বলছে assumption কি, the soil is assumed to be homogeneous, semi-infinite, elastic and isotropic। যেটা আগেই আমি বললাম, যেহেতু উনি
ওনার থিওরিটা বেস করেছিলেন হচ্ছে বুজিনেস্কের সলিউশনের উপর। আর বুজিনেস্ক ইকুয়েশন আমরা অলরেডি পড়েছি, অ্যাজাম্পশন ইজ দ্য সয়েল মাস ইজ কনসিডার্ড টু বি হোমোজিনিয়াস, ইলাস্টিক, আইসোট্রপিক অ্যান্ড সেমি ইনফাইনাইট। তার জন্য দুজনের ক্ষেত্রে অ্যাজাম্পশন ইজ সেম। উনি কি বললেন, দ্য সেকেন্ড পয়েন্ট, ইট ক্যান বি ইউজ ফর এনি শেপ অফ লোডেড এরিয়া। যেরকমভাবে লোডিং হোক, ওয়েদার ইটস এ সার্কুলার লোডিং, ওয়েদার ইটস এ লাইন লোড, অর ইটস এ স্ট্রিপ লোডিং, অর রেক্ট্যাঙ্গুলার লোডিং, যে কোনো লোডিংয়ের জন্য আমরা নিউমার্কস ইনফ্লুয়েন্স চার্ট ইউজ করতে পারি। নাম্বার 3 বলেছে, ইট কনসিস্ট অফ কনসেন্ট্রিক সার্কেলস অ্যান্ড রেডিয়াল লাইন্স। তার মানে কি, যে নিউমার্কস ইনফ্লুয়েন্স চার্টটা উনি এঁকেছিলেন, ইট সামহাউ লুকস সামহাউ লাইক দিস। দ্যাট মিনস একটা পয়েন্ট থেকে, মাঝখান থেকে অনেকগুলো কনসেন্ট্রিক সার্কেলস আছে, তার মানে এরকমভাবে অনেকগুলো সার্কেলস ড্র হচ্ছে। এগুলোকে আমরা বলছি অ্যাজ কনসেন্ট্রিক সার্কেলস, উইচ ইজ ডিনোটেড বাই এম। আর রেডিয়াল লাইন্সগুলো এখান থেকে যেসব রেডিয়ালি আউটওয়ার্ড, মানে অ্যালং দ্য রেডিয়াস যেসব লাইন বেরোচ্ছে, সেগুলোকে আমরা ডেজিগনেট করছি অ্যাজ এন। ফর্মুলা উনি কী দিয়েছিলেন, যে ভার্টিক্যাল স্ট্রেস অ্যাট এনি পয়েন্টে আমরা বার করতে পারি ইউজিং দ্য ফর্মুলা সিগমা জেড ইজ ইকুয়ালস টু 0.005 কিউ ইন্টু এনএ। কিউটা কি, যে লোডিংটা পড়বে তার ইন্টেন্সিটি, এনএটা কি, নাম্বার অফ স্কোয়ারস কাভার্ড বাই দ্য প্ল্যান অফ লোডেড এরিয়া। আমরা এটা কী করি, এটাকে একটা, যেখানে আমরা লোডটা ক্যালকুলেট করব তার উপরে গিয়ে আমরা এটাকে বসাই। তাই কতটা পোর্শন কভার করেছে, কোন কোন পোর্শনসগুলো কতগুলো স্কোয়ার কভার করেছে, সেটা আমরা ডিটারমাইন করি। তোমাদের ডিরেক্ট এরকম কোয়েশ্চেন আসবে না, তোমাদের যদি দেয় এনএ ভ্যালু বা নাম্বার অফ স্কোয়ারস কভার্ড বলে দিয়েই দেবে এক্সামে। হয়তো বললো কিউ এর ইন্টেন্সিটিও দিয়ে দিল, তোমাকে বললো সিগমা জেডটা ক্যালকুলেট করে। ওকে, এখানে ইনফ্লুয়েন্স যে ভ্যালুটা নিউমার্কে, যেটা আমরা এখানে যেটা ধরছি 0.005, এখানে আমরা ইকুয়েশনটা এরকম করেও লেখা থাকে অনেক জায়গায় দেখবে, I into Q into NA. So this is nothing, this I is actually this 0.005. Okay, so this is actually the value of I, which is equals to 1 by M cross N. M টা already আগেই বললাম, M টা কি, this is the number of concentric circles, কতগুলো। N টা কি, N is the number of, is actually the radial lines. Okay, সো নাম্বার অফ রেডিয়াল লাইন্স, নাম্বার অফ কনসেন্ট্রিক সার্কেলস যদি আমাকে প্রোভাইড করে দেওয়া থাকে, তাহলে আমরা 0.005 ভ্যালুটা বসাবো না, আগে আমরা আইটা ক্যালকুলেট করে নেব, দেন উই উইল পুট ইট ইন দ্য সিগমা জেড ভ্যালু। বাট জেনারেলি দেখা গেছে 0.005টা যদি কোনো ডেটাস প্রোভাইড না করা থাকে, উইল কনসিডার দিস অ্যাজ দ্য আই ভ্যালু। ওকে, নাও উই উইল মুভ অন টু সাম অফ দ্য অ্যাপ্রক্সিমেট মেথড অফ অ্যানালিসিস। আগের তিনটে হচ্ছে বেসিক মেথডসের উপর, তার মধ্যে বুজিনেস্ক, ওয়েস্টারগার্ডস আর দ্য মেন মেথডস। নিউমার্কস হচ্ছে, উনি হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছিলেন যে কীভাবে স্ট্রেস ক্যালকুলেট করতে পারবো। আর এই যে দুটো মেথড আমরা এখন পড়বো, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কীভাবে আমরা স্ট্রেস ক্যালকুলেট করতে পারবো একটা সার্টেন পয়েন্ট ইন আ সয়েল মাসে ডিউ টু অ্যান্ড এক্সটার্নাল লোডিংয়ের জন্য। ফার্স্ট মেথডের নাম বলছে 2:1 মেথড। 2:1 মেথড কীরকম, সাপোজ এই যে আমাদের ফিগারটা আছে, এখানে কি পড়ছে, একটা ফুটিং আছে। ওকে, ফুটিংয়ের লোডটাকে আমরা কনসিডার করেছি অ্যাজ Q0। ওকে, ফুটিংয়ের বেসটাকে ধরা হয়েছে অ্যাজ ক্যাপিটাল বি। ফাউন্ডেশনের সাপোজ এরিয়াটা যদি আমি ধরি উইথ অ্যাজ ক্যাপিটাল বি, আর লেন্থটাকে ধরেছি অ্যাজ ক্যাপিটাল এল। এবার এই যে লোডের যে ডিসপারশনটা হচ্ছে, তার মানে লোডটা তো পড়ছিল, সাপোজ একটা পয়েন্টে এই লেভেলের লোডটা পড়েছে, সাপোজ দিস ইজ 1 লেভেলে। এবার লোডটা কী হবে, আমাদের এই সয়েল মাসের উপর ডিস্ট্রিবিউট হয়ে আসবে লোডটা, টোটালটা কীভাবে ডিস্ট্রিবিউশনটা হবে, বলেছে 2:1 মেথডে। 2:1 মানে কি, 2 ভার্টিক্যাল ইজ টু 1 হরাইজন্টাল। তার মানে এই লাইনটার যদি আমরা স্লোপ ধরি, তাহলে এটা হবে 2 ভার্টিক্যাল অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি 1 হরাইজন্টাল। তার মানে এখানে যদি আমরা থিটার ভ্যালুটা ধরি, তার মানে সাপোজ ট্যান থিটা, তাহলে কী হয়ে যাবে, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ট্যান থিটার ভ্যালু হচ্ছে 2/1। তার মানে কি, এই যে পোর্শনটা, যে ট্রায়াঙ্গেলের যে পোর্শনটা, দিস ইজ অ্যাকচুয়ালি যে স্লোপের ভ্যালুটা হচ্ছে 2:1। তাহলে আমরা যদি ধরি, সাপোজ এটা যদি আমরা ডেপথটা ধরে নিচ্ছি জেড, তাহলে এটা যদি জেড হয়, তাহলে আমরা বলতে পারি যেহেতু 1 হরাইজন্টাল এইদিকে, তাহলে এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমার টোটালটা আমরা কি লিখতে পারি, যেহেতু এটা ট্যান থিটা কি 2/1, তাহলে বড় গ্রাফটার জন্য সাপোজ এটাও আমরা থিটা যদি ধরি, এই পোর্শনটা কি বললাম জেড,
তাহলে আমাকে বার করতে হবে কি এই এতটুকু পোর্শন। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমি পাচ্ছি, এই বড় যে ট্রায়াঙ্গেলটা, সাপোজ এটাকে দিলাম নাম এ পি কিউ। ওকে, সো ইন ট্রায়াঙ্গেল এ পি কিউ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ট্যান থিটা সমান লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বলতে এই জেড হাইটটা, বাই বেস বলতে যে পি কিউটা, পি কিউ। কিন্তু আগে আমরা জানি কি ট্যান থিটা সমান কত বলেছে, 2:1 মেথড, 2/1। তাহলে পি কিউ এর মান কত আসবে, পি কিউ চলে আসছে কত, ইজ ইকুয়ালস টু z/2, তাই তো। তবে এই পোর্শনে আমরা পাচ্ছি z/2, সিমিলারলি এই পোর্শনেও পাচ্ছি হচ্ছে z/2। তাহলে আমাদের ওভারঅল যদি উইডথটা ধরি, তার মানে এখান থেকে ডিরেক্ট এত অবধি টোটালটা যদি ধরি, এই পোর্শনটা তো বি প্লাস z/2 প্লাস z/2, তাই টোটালটা যদি করি দিস কামস আউট টু বি বি প্লাস জেড। তার মানে এটাই বলেছিল আমাদের লোড ডিসপারশনটা এরকম করে আমরা ধরে নিই। এখান থেকে আমরা ফর্মুলা দিয়ে কী করে বার করবো সিগমা জেড। সিগমা জেড ইজ ইকুয়ালস টু Q0, দ্যাট ইজ দ্য ইন্টেন্সিটি অফ লোডিং, এল হচ্ছে লেন্থ অফ দ্য ফুটিং, বি হচ্ছে উইডথ অফ দ্য ফুটিং, ডিভাইডেড বাই এল প্লাস জেড ইন্টু বি প্লাস জেড। এটা আমরা দেখলাম কি উইথ বরাবর। সিমিলারলি লেন্থ বরাবর, লেন্থটাকে যদি আমরা এইদিকে পেছনের দিকে ফুটিংয়ের লেন্থটা ধরি আছে, লেন্থের ক্ষেত্রেও ডিসপারশনটা সেমভাবে হবে 2 vertical is to 1 horizontal রেশিওতে। ফাইন, next we'll move on to the second method, which is the equivalent point load method, which is not much important. আগের মেথডটা থেকে তাও কোয়েশ্চেন্স আসে, এটাতে খুব কম কোয়েশ্চেন্স আসে। দেখো, দ্য এন্টায়ার লোডের যে এরিয়াটা ডিভাইড করি আমরা কিসে, নাম্বার অফ স্মল এরিয়াসে। সাপোজ এই যে আমার লোডের এরিয়াটা ছিল হচ্ছে, সাপোজ এটা ধরলাম আমি MNOP, MNOP হচ্ছে আমাদের লোডের এরিয়া। এটাকে আমরা ডিভাইড করেছি আরও বাকি 4টে লোডের এরিয়াতে। ধরে নিয়েছি প্রত্যেকটা পয়েন্টে এই লোডিং এরিয়াতে আমার লোড পড়ছে কি Q1, এই লোডের এরিয়াতে লোড পড়ছে Q2, সিমিলারলি এটাতে পড়ছে Q3, আর এটাতে পড়ছে Q4। আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করব। সিগমা জেড কি বলছে, Q1 ইন্টু KB1, KB1 আমরা ভ্যালু অলরেডি জানি, KB বলতে আমরা কি বলছি, বুজিনেস ইনফ্লুয়েন্স কোএফিশিয়েন্ট, তাই তো। KB1 প্লাস Q2 ইন্টু KB2 প্লাস ডট 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 Q3 ইন্টু KB3 প্লাস Q4 ইন্টু KB4, যদি আমরা এই ডায়াগ্রামের ক্ষেত্রে দেখে থাকি। তো এই হলো হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন দ্য সান। এতটুকু তোমরা পড়ো, যদি কোনো কোয়েশ্চেন থাকে মাথায় আমাকে বলবে, আই উইল ক্লিয়ার ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ।